Today is our third class. Today's class topic is verbs. তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ভার্ব এবং আজকে হচ্ছে আমাদের 55 দিনের যে কোর্সটা চলছে অর্থাৎ 55টা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে 3 নম্বর দিন, ঠিক আছে। তো দুটো ক্লাস কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে এবং সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা ভার্বের কিছু অংশ শিখে ফেলেছি এবং ভার্বের আরও কিছু অংশ বাকি রয়েছে, সেটুকু কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। তো তোমাদের আমি বলবো, তোমরা যারা গত দিনের ক্লাসগুলো করোনি অবশ্যই প্রত্যেকে কিন্তু সেই ক্লাসগুলো করে নেবে, কারণ আমাদের এই যে 55 দিনের কোর্সটা চলছে, তো এই কোর্সটা কিন্তু একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা যদি ক্লাসগুলো মিস করো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম ক্রিয়েট হবে, সুতরাং কোনো একটা জায়গায় গিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো যার জন্য বলবো প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করতে হবে। তো যারা সেই ক্লাসগুলো করোনি গতদিনের, অবশ্যই সেই ক্লাসগুলো করে নিবে এবং যারা সেই ক্লাসগুলো করেছো তাদের ক্ষেত্রে তো সবকিছু ঠিকঠাক আছে। তোমরা আজকের এই ক্লাসটি করো, আজকের ক্লাসটাও আশা করা যায় বুঝতে পারবে। এবং তোমাদেরকে যেটা বলবো, অবশ্যই তোমরা ক্লাসটা যখন করবে খাতা এবং পেনটা নিয়ে কিন্তু বসবে, ঠিক আছে। আমি যে জিনিসগুলো দেখাবো এবং বোঝাবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে নিবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে নন ফাইনাইট ভার্ব পর্যন্ত, অর্থাৎ এই জায়গাটা পর্যন্ত কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। তো বাকি অংশটুকু আজকে শিখবো। তার আগে এই জায়গাটা আরেকবার তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো ভার্বের এই জায়গাটা দেখো যে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এবার প্রিন্সিপাল ভার্বকে আবার এখানে আমরা দুই ভাগে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্সিলারি। তো অক্সিলারি ভার্বকে আবার এখানে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি এবং আরেকটি হচ্ছে সেমি মডাল অক্সিলারি। আশা করছি ফাইনাইট ভার্বের প্রকারভেদগুলো তোমরা বুঝে গেছো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটি হচ্ছে পার্টিসিপল এবং আরেকটি হচ্ছে জেরান্ড, ঠিক আছে। এই হচ্ছে তিনটি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্টিসিপল। তো পার্টিসিপলকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, এখানে একটা হচ্ছে প্রেজেন্ট এবং আরেকটা হচ্ছে পাস্ট। ওকে, তো আমরা এই নন ফাইনাইটটা গতকালের ক্লাসে আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। আজকে আমরা শিখবো এই ফাইনাইট ভার্বের জায়গাটা, ঠিক আছে। তো চলো আমরা সরাসরি চলে যাব প্রিন্সিপাল ভার্বের কাছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো প্রিন্সিপাল ভার্বটা কি সেটা এখন আমরা দেখব। তো এখানে বলা হয়েছে যে সকল ভার্ব স্বাধীনভাবে সেন্টেন্স বা বাক্যে ব্যবহার হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলছি আমরা? যে সকল ভার্ব স্বাধীনভাবে সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলছি। যেমন উদাহরণ এখানে দেখতে পাচ্ছ তোমরা, আই রিড ইংলিশ। এর অর্থ হচ্ছে কি? আমি ইংরেজি পড়ি। তাহলে এখানে আমাদের ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে আমাদের রিড, অর্থাৎ রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তো এই রিডটা কিন্তু এখানে স্বাধীনভাবে বসেছে, ঠিক আছে। সুতরাং এই রিডটা হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব। ওকে, দেন পরবর্তী সেন্টেন্সটা দেখতে পাচ্ছ যে উই প্লে ক্রিকেট। এখানে আমাদের কি ভার্ব? এখানে আমাদের ভার্ব হচ্ছে প্লে। প্লেটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব। ওকে, অর্থাৎ উই প্লে ক্রিকেট, যার অর্থ হচ্ছে আমরা ক্রিকেট খেলি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিড, প্লে এই ভার্বগুলি স্বাধীনভাবে ব্যবহার হয়েছে, তাই এগুলি হলো প্রিন্সিপাল ভার্ব। ওকে, আশা করছি প্রিন্সিপাল ভার্বটা তোমরা বুঝে গেছো। তো চলো এবার আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রিন্সিপাল ভার্বকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো প্রথমে যেটি রয়েছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলছি? যে ভার্বের অবজেক্ট থাকে। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে একদম সারা জীবনের জন্য, যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে কি বুঝলাম আমরা? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ লক্ষণ। তো বিশেষ লক্ষণে কি বলা হয়েছে দেখো, ট্রানজিটিভ ভার্ব সব সময় প্রশ্ন করে কি বা কাকে এর উত্তর দেয়। অর্থাৎ আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি,
এবং সেই কি বা কাকের উত্তরে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হি ইটস রাইস, সে ভাত খায়। আমরা যদি এবার ইটসকে কোশ্চেন করি যে সে খায়, কি খায়, তাহলে অ্যান্সারে আমরা পাচ্ছি কিন্তু এখানে রাইস, ঠিক আছে, সে ভাত খায়। তো রাইসটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইট ভার্বের অবজেক্ট হলো রাইস, অর্থাৎ এখানে ইট ভার্বটি যে রয়েছে এর অবজেক্ট হচ্ছে রাইস। সুতরাং এই যে ইট ভার্বটি এখানে রয়েছে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, ক্লিয়ার করতে পেরেছি। চলো আরো কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। আমি যদি বলি যে হি রিডস আ বুক, অর্থাৎ আমি এখানে লিখলাম যে শি রিডস আ বুক, অর্থাৎ সে হচ্ছে কিনা একটি বই পড়ে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে কি রিড, রিডটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। ওকে, এবং এই ভার্বের কি অবজেক্ট এখানে আছে? আমরা ভার্বকে কোশ্চেন করব কি দিয়ে না কি এবং কাকে দিয়ে। চলো তাহলে ভার্বকে কোশ্চেন করি যে রিড, সে পড়ে, কি পড়ে? অ্যান্সারে কি পাচ্ছি যে আ বুক, একটি বই পড়ে, ঠিক আছে। সুতরাং এই আ বুক, সুতরাং এখানে আ বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, বিষয়টা বোঝাতে পেরেছি। আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো সি যে রয়েছে, সিটা তাহলে কি? আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। তো সিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, অর্থাৎ আমি সাবজেক্টকে এজ হিসাবে এখানে চিহ্নিত করছি। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ রিডস, তো রিডসটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। ওকে, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ আ বুক, এই আ বুকটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। ওকে, আশা করছি বিষয়টা ক্লিয়ার করাতে পারছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিড, তো রিডটা হচ্ছে ভার্ব, এবং কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? তাহলে অবশ্যই কিন্তু রিডটা হচ্ছে আমাদের এখানে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব বলছি? কারণ এই সেন্টেন্সে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের অবজেক্ট রয়েছে। অবজেক্টটা কি? আ বুক, আ বুক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এবং এখানে যদি আমি এবার বলি যে হি প্লেস, হি প্লেস ফুটবল। ওকে, তো আমি এবার এখানে লিখলাম যে হি প্লেস ফুটবল, এর অর্থ কি? সে ফুটবল খেলে। ওকে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে প্লে, এবং ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট। কিভাবে হচ্ছে ফুটবলটা অবজেক্ট? দেখো আমি এখানে ভার্বকে কোশ্চেন করছি যে সে খেলে, কি খেলে? তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি যে ফুটবল। সুতরাং এই ফুটবলটা সুতরাং এখানে ফুটবলটি হচ্ছে অবজেক্ট। তাহলে প্লে ভার্বের অবজেক্ট রয়েছে, সুতরাং এই প্লে ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো রকম তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। দেন চলো এবার আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে, তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলছি? যে ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা কি বলছি? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, দেন এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ লক্ষণ। ট্রানজিটিভ ভার্ব সব সময় প্রশ্ন করে কি বা কাকে এর উত্তর দেয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই, বাট সেটা ইনট্রানজিটিভের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো না। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ হি প্লেস, এখানে কি কোনো অবজেক্ট রয়েছে? এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্লে এই ভার্বের কোনো অবজেক্ট নেই। সুতরাং এখানে তোমরা আরো এক্সাম্পল দেখতে পাচ্ছ শি রানস এভরি মর্নিং, শি রানস এভরি মর্নিং, এখানে কি কোনো অবজেক্ট রয়েছে? চলো আমরা ভার্বকে অবশ্যই কোশ্চেন করব। প্রথমে আমরা জেনে নেই সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। ওকে, দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ রানস, তো রানটা কি? রানটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, এবং এভরি মর্নিং, এভরি মর্নিংটা কি এখানে অবজেক্ট? চলো আমরা ভার্বকে কোশ্চেন করি যে কি বা কাকে দিয়ে। তাহলে সে খেলে, সে দৌড়ায়, রান, রানের অর্থ হচ্ছে দৌড়ানো। সুতরাং সে দৌড়ায়, কি দৌড়ায়? কাকে দৌড়ায়? এই কোশ্চেনে কি আমরা কোনো রকম অ্যান্সার পাচ্ছি? এখানে কিন্তু অ্যান্সার পাচ্ছি না। কি বা কাকে দিয়ে যখন আমরা ভার্বকে কোশ্চেন করছি তার কিন্তু অ্যান্সার আমরা পাচ্ছি না। সুতরাং এটি কিন্তু অবজেক্ট না। অনেকে এটা কিন্তু অবজেক্ট ভেবে ফেলে। অনেকে বলে যে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট, রানসটা হচ্ছে এখানে ভার্ব, এবং এভরি মর্নিংটা হচ্ছে অবজেক্ট।
এটা কিন্তু না, একদম কিন্তু এটা ভুল। অর্থাৎ এই এভরি মর্নিংটা কিন্তু অবজেক্ট না। তাহলে এভরি মর্নিংটা কি? এভরি মর্নিংটা হচ্ছে এখানে ফ্রেজ, ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস। তো এখানে এভরি মর্নিংটা হচ্ছে ফ্রেজ। তো অবশ্যই আমাদের পরবর্তী ক্লাস রয়েছে ফ্রেজের উপর, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেব, ঠিক আছে। তো এখন সেগুলো নিয়ে অতটা ভাবার প্রয়োজন নেই, যতটুকু শেখানো হচ্ছে তোমরা কিন্তু মন দিয়ে শেখো, ঠিক আছে, সবকিছুই তোমরা শিখতে পারবে। তাহলে চলো আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তো আমি যদি এখানে লিখি যে হি স্লিপস, ওকে, তো এর অর্থ হচ্ছে সে ঘুমোয়। বাট এখানে যদি আমি স্লিপকে কোয়েশ্চেন করি যে কি ঘুমোয়, কাকে ঘুমোয়, এর উত্তরে কিন্তু এখানে কিছু নেই, ঠিক আছে। সুতরাং এই স্লিপটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আমি যদি এখানে লিখি যে হি রানস ফাস্ট, ওকে, আর ইউ এন এস, রানস ফাস্ট, এফ এস টি, ফাস্ট, ওকে। তো এর অর্থ কি? হি রানস ফাস্ট অর্থাৎ সে দ্রুত দৌড়ায়, ওকে। তো এখানে রানটা হচ্ছে আমাদের ভার্ব, ওকে। তো রানকে যদি আমরা কোয়েশ্চেন করি যে কি দৌড়ায় অথবা কাকে দৌড়ায়, সেক্ষেত্রে কি আমরা কোনো রকম এখানে অ্যান্সার পাচ্ছি? এখানে কিন্তু কোনো রকম অ্যান্সার পাচ্ছি না। সুতরাং এই ফার্স্টই হচ্ছে আমাদের এখানে, সুতরাং এই ফার্স্টটা কিন্তু এখানে আমাদের অবজেক্ট না, ওকে। হি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, রানসটা হচ্ছে এখানে আমাদের ভার্ব, এবং ফার্স্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই ফার্স্টটা কিন্তু কোনোভাবেই এখানে অবজেক্ট না। তাহলে তোমরা এবার কোশ্চেন করতে পারো তাহলে এটি কি? তো অবশ্যই এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এটাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারি, ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়গুলো আমরা কিন্তু পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাব। তো এগুলো নিয়ে কিন্তু এখন টেনশন করার কোনো রকম কারণ নেই। যেগুলো এখন শেখানো হচ্ছে একদম বেসিকে চলছি আমরা, জাস্ট এটা কিন্তু আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস চলছে, ঠিক আছে। তো চলো নেক্সট টাইম এবার আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে, ওকে। তাহলে অক্সিলারি ভার্বটা আবার কি? তো অক্সিলারি ভার্ব আমরা কাকে বলছি? অক্সিলারি ভার্ব হলো এমন একটি ক্রিয়াপদ যা মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে বাক্যে সময়, অবস্থা বা মেজাজ প্রকাশ করে। এটি নিজে কোনো স্বাধীন অর্থ বহন করে না, বরং মূল ক্রিয়াকে সাহায্য করে, ঠিক আছে। তাকে আমরা বলছি অক্সিলারি ভার্ব। তো যেমন এখানে দেখে নাও তাহলে কোন ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলছি। যেমন হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ার, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, ঠিক আছে। তো এই ভার্বগুলোকে আমরা বলছি অক্সিলারি ভার্ব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু মনে রাখতে হবে যে অনেক অক্সিলারি ভার্ব অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, অর্থাৎ মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো চলো দেখে নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক পাশে রয়েছে প্রিন্সিপাল ভার্ব এবং অপর পাশে রয়েছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো প্রিন্সিপাল ভার্বে এখানে উদাহরণগুলো দেখতে পাচ্ছ যে আই অ্যাম আ গুড বয়। এর অর্থ হচ্ছে কি? আমি একজন ভালো ছেলে, ঠিক আছে। তো অ্যাম এর কিন্তু অর্থ আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, অ্যাম মানে হই, ঠিক আছে। তো আমি হই একজন ভালো ছেলে, এবং অ্যাম ছাড়া কি এখানে কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি? অ্যাম ছাড়া কিন্তু এখানে কোনো ভার্ব নেই। সুতরাং এই অ্যামটি হচ্ছে এই সেন্টেন্সে মেইন ভার্ব বা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওকে। দেন এই পাশে দেখো এবার যে আই অ্যাম রিডিং ইংলিশ নাও, অর্থাৎ আমি এখন ইংরেজি পড়ছি। সুতরাং এখানে কিন্তু অ্যাম এর পাশাপাশি আরো একটি ভার্ব এখানে রয়েছে, যেটি হচ্ছে রিড। রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তো এই সেন্টেন্সে আমাদের রিডটা হচ্ছে মেইন ভার্ব বা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং অ্যাম হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব। চলো আরো একটি উদাহরণ দেওয়া আছে যে হি ইজ আ টিচার, ঠিক আছে। তো এখানে এর অর্থ হচ্ছে সে হয় একজন শিক্ষক। তো তো এখানে ইজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই। সুতরাং এই ইজটাই হচ্ছে এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, ওকে। পাশের সেন্টেন্সটা দেখো, হি ইজ টিচিং হিজ স্টুডেন্টস নাও, অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি এখন তার ছাত্রদের পড়াচ্ছেন, ঠিক আছে। তো এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে টিচ, ঠিক আছে। টিচটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইজ। তো ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, কারণ এই সেন্টেন্সে আমরা ইজ ছাড়াও কিন্তু আর একটি ভার্ব দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টিচ, ঠিক আছে। তো টিচটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব বা যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলছি, এবং ইজটা হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব। আশা করছি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সটে যাব, যেটা হচ্ছে অক্সিলারি ভার্বের প্রকারভেদটা আমরা দেখবো এবার, ঠিক আছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিলারি ভার্ব প্রধানত 3 প্রকারের হতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্বকে আমরা 3 প্রকারের দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবং আরেকটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং তারপরে আরেকটি দেখতে পাচ্ছি সেমি মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটি মডাল অক্সিলারি ভার্ব এবং আরেকটি হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই হচ্ছে 3টি অক্সিলারি ভার্ব। চলো এবার প্রত্যেকটা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করা যাক। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা কাকে বলছি? এগুলি মূলত টেন্স, ভয়েস এবং অ্যাসপেক্ট প্রকাশে ব্যবহৃত হয়। উদাহরণ এখানে দেখে নাও, যে উদাহরণ হচ্ছে বি ভার্বস। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার এখানে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বি ভার্বস, এবং আরেকটি হচ্ছে হ্যাভ ভার্বস, এবং আরেকটি হচ্ছে ডু ভার্বস, ঠিক আছে। এই হচ্ছে 3টি ভার্ব। তো এখানে বি ভার্বসে কি কি রয়েছে? ইজ, অ্যাম, আর, ওয়াস, ওয়্যার, বিন, বিং, এগুলো হচ্ছে বি ভার্বস। এবং এক্সাম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শি ইজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। ওকে, এরপর হ্যাভ ভার্বস আমরা কোন ভার্বগুলোকে বলছি? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই 3টি ভার্বকে আমরা বলছি হ্যাভ ভার্বস। ওকে, এবং এক্সাম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, অর্থাৎ তারা তাদের বাড়ির কাজ শেষ করেছে। ওকে, দেন হচ্ছে ডু ভার্বস আমরা কোন ভার্বগুলোকে বলছি? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডু, ডাস, ডিড, তো এই 3টে হচ্ছে আমাদের ডু ভার্ব। ওকে, এক্সাম্পল হি ডাজ নট লাইক কফি, অর্থাৎ সে কফি পছন্দ করে না। ওকে, আশা করছি প্রাইমারি ভার্বের জায়গাটা কমপ্লিট বা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। যদি এরপরেও কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। দেন চলো মডাল অক্সিলারি ভার্ব নিয়ে এবার আলোচনা করা যাক। তাহলে মডাল অক্সিলারি ভার্ব আমরা কাকে বলছি? এগুলি বাক্যে অনুমতি, সম্ভাবনা, প্রয়োজন, ইচ্ছা বা বাধ্যবাধকতা প্রকাশ করে। উদাহরণ দেখে নাও, এখানে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ঠিক আছে। এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। এবং এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ইউ শুড স্টাডি হার্ড, অর্থাৎ তোমার কঠোর পড়াশোনা করা উচিত, ঠিক আছে। দেন চলো এবার সেমি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করা যাক। তো এখানে আবার সেমি মডেল অক্সিলারি ভার্বটা কি? তো এগুলি মডাল ভার্বসের মতো ব্যবহার হয়, তবে কিছু ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এগুলো কিন্তু মডাল ভার্বের মতোই ব্যবহার হয়, বাট কিছু ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করে। চলো উদাহরণ দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু, এগুলো হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব। ওকে, এক্সাম্পল দেখে নাও, ইউ ওট টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, অর্থাৎ তোমার উচিত তোমার বাবা মাকে সম্মান করা, ঠিক আছে। আশা করছি সেমি মডেল অক্সিলারি ভার্বটাও তোমরা বুঝে গেছো। চলো এবার আমরা নেক্সটে যাব, লাস্ট টপিক আমাদের, যেটি হচ্ছে দি কনজুগেশন অফ ভার্ব। তো কনজুগেশন অফ ভার্বটা আবার কি? তো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বলতে একটি ভার্বের বিভিন্ন রূপকে বোঝায়, যা পার্সন, নাম্বার, টেন্স, মুড এবং ভয়েস অনুযায়ী পরিবর্তিত হয়। তো এখানে কনজুগেশন অফ ভার্ব, তো কনজুগেশন অফ ভার্বটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, যেটাকে আমরা ইররেগুলার ভার্ব বলে থাকি, এবং আরেকটি হচ্ছে উইক ভার্ব, যেটাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। তো চলো প্রথমে স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করা যাক, বা যেটাকে আমরা বলছি ইররেগুলার ভার্ব। তো স্ট্রং ভার্ব আমরা কাকে বলছি? যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয় ভেতরের ভাওয়েলকে পরিবর্তন করে, তাকে স্ট্রং ভার্ব বলে। ওকে, তাহলে আমরা স্ট্রং ভার্ব বা হচ্ছে ইররেগুলার ভার্ব আমরা কাকে বলছি? যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয় ভেতরের ভাওয়েলকে পরিবর্তন করে, তাকে আমরা বলছি স্ট্রং ভার্ব বা হচ্ছে ইররেগুলার ভার্ব। চলো উদাহরণ দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ সিং একটি ভার্ব, এবং তার হচ্ছে পাস্ট ফর্ম এখানে স্যাং, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। দেন হচ্ছে কাম থেকে কেম, দেন হচ্ছে কাম। ওকে, তো এখানে দেখো তো যে কি কি চেঞ্জ রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে। যেমন এখানে SING, ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি SANG,
তো এখানে একটা কিন্তু ভাওয়েল পরিবর্তন হয়েছে, আমরা এখানে দেখলাম যে ভেতরের ভাওয়েল পরিবর্তন হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সিং, এখানে আই ছিল এবং সেকেন্ডে সেটা হয়ে গেছে এ, এবং পরবর্তী অর্থাৎ 3 নম্বরটায় কি দেখতে পাচ্ছি, যে 3 নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি ইউ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এ ভাওয়েলটা ছিল এখানে, সেটা কিন্তু এখানে ইউ হয়ে গেছে, তো ভাওয়েলের পরিবর্তন হবে। দেন হচ্ছে কাম, কাম এখানে ছিল, দেন এখানে কেম হয়ে গেছে, আবার পুনরায় কিন্তু থার্ড ফর্মে এখানে ওটাই চলে আসছে, ঠিক আছে, কাম কেম কাম। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তো চলো এবার হচ্ছে আমরা উইক ভার্ব বা হচ্ছে যেটাকে আমরা বলছি রেগুলার ভার্ব। তো উইক ভার্ব বা হচ্ছে রেগুলার ভার্ব কাকে বলছি, যে সকল ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাকে আমরা বলছি উইক ভার্ব বা হচ্ছে রেগুলার ভার্ব। যেমন উদাহরণ এখানে দেখে নাও, আক্স, আক্স থেকে হয়ে গেছে আক্সড, আক্সড। দেন হচ্ছে অ্যাট, অ্যাট থেকে হয়ে গেছে অ্যাডেড, অ্যাডেড। তো এখানে দেখো ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে, প্রথমে ছিল আক্স, তো এখানে কিন্তু ইডি নেই, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইডি যুক্ত হয়ে গেছে, তারপরেরটাতেও কিন্তু ইডি রয়েছে, সেমভাবে এখানেও কিন্তু ইডি যুক্ত হয়েছে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে, যেগুলো ইররেগুলার বা উইক ভার্ব সেগুলোতে কিন্তু লাস্টে বা শেষে ডি, ইডি, টি যোগ হয়, ঠিক আছে। এবং যেগুলো হচ্ছে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভেতরের ভাওয়েল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি স্ট্রং ভার্ব এবং উইক ভার্বটা তোমাদের বোঝাতে পেরেছি। চলো আরো কিছু জিনিস এখানে জেনে নেই। তো এখানে দেখতে পাচ্ছ যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে অনেক সময় ভার্বের ফার্স্ট ফর্ম বলা হয়, অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটাকে আমরা বলছি ভার্বের ফার্স্ট ফর্ম। এবং ভার্বের পাস্ট ফর্মকে অনেক সময় ভার্বের সেকেন্ড ফর্ম বলা হয়, অর্থাৎ আমাদের এখানে দ্বিতীয় নাম্বার যে ওয়ার্ডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আস্কড, এটি হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের, বা যেটাকে আমরা বলছি ভি2। ওকে, দেন এবং লাস্টে রয়েছে 3 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে অনেক সময় ভার্বের থার্ড ফর্ম বলা হয়, যেটাকে ভি3 বলা হয়। ওকে, তো এখানে আস্কটা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বরে রয়েছে, তো এটাকে আমরা বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা বলছি ভি3। ওকে, তাহলে এই সেন্টেন্সে তাহলে এই ওয়ার্ডগুলোকে কি বলছি, যেটা হচ্ছে ভি1, দেন হচ্ছে ভি2 এবং তারপরটা হচ্ছে ভি3, ঠিক আছে। তো আশা করছি এই জায়গাটাও বোঝাতে পেরেছি। তো এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। দ্যাটস অল ফর টুডে। তো আজকের ক্লাসটি এতটুকুই। যদি ক্লাসটি থেকে তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের যেটা বলবো, অবশ্যই তোমরা একটি লাইক করে দিবে এবং তোমাদের ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও জানার সুযোগ করে দিবে যে এত সুন্দর একটি স্পোকেন ইংলিশের কোর্স সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কোনো রকম কিন্তু টাকা পয়সার ব্যাপার নেই, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলো ইউটিউবে করতে পারছো। তো সেই বিষয়টা কিন্তু তাদেরকেও জানার সুযোগ করে দাও ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে, ঠিক আছে। সো Thank you all for patiently attending the class. We will meet again in the next class. Until then, take care and stay healthy.